15 দিনের মধ্যে ধর্ষণের তদন্ত, 90 দিনের মধ্যে বিচার, জানালেন আইন উপদেষ্টা। জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। ধর্ষণের দ্রুত বিচার দাবিতে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ। এবারও ঈদের ট্রেনের শতভাগ টিকিট বিক্রি অনলাইনে। 14 মার্চ থেকে বিক্রি শুরু। লম্বা ছুটি হওয়ায় যানজট কম হবে বলছেন উপদেষ্টা। চট্টগ্রামে আগুনে পুড়ল ফল সবজির আড়ত সহ শতাধিক দোকান। ঈদের আগে আয়ের পথ হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। ছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ধর্ষণ মামলার তদন্ত 15 দিনের মধ্যে শেষ করতে হবে। এ সময় ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টারা। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে সারা দেশ উত্তাল। দাবি ওঠে 40 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার। রোববার হাইকোর্ট নির্দেশ দেন 6 মাসের মধ্যে এই ঘটনার বিচার শেষ করার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই বিচার পেতে বছরের পর বছর লেগে যায়। দিনাজপুরের শিশু পূজা ধর্ষণ মামলার রায় হতে সময় লেগেছিল 6 বছর। এমন প্রেক্ষাপটে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্র, আইন ও তথ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন। পরে সচিবালয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টারা। ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতে আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। এই মামলার তদন্ত ও বিচারে যাতে কালক্ষেপণ না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ রয়েছে। জানান, ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। ধর্ষণের বিচারে ডিএনএ সনদের বিষয়টি শিথিল করার কথা জানান আইন উপদেষ্টা। ডিএনএ ফরেনসিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর তথ্য উপদেষ্টা বলেন, গত 7 মাসে যত অপরাধ সংঘটিত হয়েছে তার সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত 6-7 মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে, ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকেও বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারফেয়ার চলতেছে। আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারফেয়ারে যাব। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান 0 টলারেন্স।
নারী হেনস্থা রোধে দ্রুত একটি টোল ফ্রি হটলাইন চালু করা হবে বলে জানান উপদেষ্টারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সাকিব, মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা সহ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতভর বিক্ষোভ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে গতকালকের বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এবং তারপর কিন্তু আজ সকালেও মিছিল সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা। এছাড়াও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষাও কিন্তু বর্জন করেছেন এবং বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে একটি প্রতিবেদন আছে মেহেরিনানির, সেটি দেখে আসবো। স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় আসতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। দাবি একটাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। যৌন নিপীড়নের ঘটনা ঘটতেছে, আমরা চাচ্ছি এগুলো যাতে স্টপ হয়। এটার আমরা পানিশমেন্টটা আমরা রাইট টাইমে পাচ্ছি না, এবং এটা সর্বোচ্চ শাস্তিটা নেই। ধর্ষকের যে শাস্তি বড়ভাবে দেওয়া যায়, প্রত্যেকটা ধর্ষকই রাস্তায় কোনো সময় আর ধর্ষণ করার সাহস পাবে না, যাতে অন্যরা ভয় করে এবং এটার জন্য আর কখনো সাহস না করে। সারা দেশের নারী নিপীড়ন ও ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ স্বরূপ ক্লাস এবং পরীক্ষা বর্জনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের ক্লাস চলছে, বাট আমরা সেটা বর্জন করি। ক্লাস বর্জন করে আমরা বয়কট করে আমরা যে সকল ব্যাচ যারা আছে আমরা তারা এখন এখানে উপস্থিত হয়েছি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় শিক্ষক শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকার দেশের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সারা দেশে ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ 4 দফার দাবি তুলে ধরেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক চাই বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তরিত হতে পারবে যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। প্রতিটি নারী যেন ঘরে, বাইরে, সমাজে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব যেন সবাই নেয়। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন সহ 9 দফা দাবি তুলে ধরে। যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কার্জন হল থেকে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজুতে জড়ো হয়। দাবি জানান সুষ্ঠু তদন্তের এবং সর্বোচ্চ শাস্তির। এরপর বিকেল 2:45টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে লাঠি মিছিল করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ধর্ষণ সহ অব্যাহত খুন নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণকাণ্ডের বিচার সহ 9 দফার দাবি লেখা ব্যানারে তারা এই লাঠি মিছিল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলেও জানান শিক্ষার্থীরা। আমার বোন আছে আইসিইউতে, কেন ধর্ষকরা আজও বাইরে? সকল দর্শকদের আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত শাস্তি বা উপযুক্ত শাস্তি যেন নিশ্চিত করা হয়। আমার সাথেও তো এটা হতে পারে, তো এই জন্য আসলে আমরা সবাই এটাই চাই যে যেন হচ্ছে গিয়ে ধর্ষকদের বিচার হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিশু ধর্ষণ সহ নারীদের উপর সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করে। এ সময় জাতীয় ঐক্যে ফাটলের কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে, তাই সমাজে ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আর মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে, ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। তাহলে বাংলার জমিনে আর কোনো ধর্ষকের জন্ম হবে না। ধর্ষকের শাস্তির পাশাপাশি ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে নারীর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানায় ছাত্র সংগঠনটি। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। নারীর প্রতি সহিংসতা বন্ধে কিন্তু বেশ কিছু বিক্ষোভ মিছিল হয়েছে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতেও সারা দেশে আজকে বিক্ষোভ হয়েছে। এছাড়া সড়ক মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং ধর্ষণ যাতে আগামী দিনে না হয় কিংবা তাদের বিচারের জন্য জোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান করেছেন তারা। এ সময় এই যে ধর্ষণ কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু জানিয়েছেন তারা। একই সাথে শিগগিরই যদি শাস্তি না হয় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এই ক্ষুব্ধ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আমরা বিস্তারিত প্রতিবেদনে জেনে নেব।
স্লোগানে স্লোগানে সোচ্চার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সড়ক, মহাসড়ক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আবারও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। ধর্ষকের যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হলেও ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের আইনটা একদম অন্ধকার দেখা যাচ্ছে। এই ঘটনাগুলোকে আমরা কাকতালীয় ঘটনা মনে করছি না, আমরা মনে করছি এগুলো ইন্টেনশনালি ঘটনা। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি পালন করেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। এর আগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড ও জনসম্মুখে বিচারের দাবিতে প্রতীকী ফাঁসি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা। এছাড়া তনু থেকে 8 বছরের শিশু সব ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে নামেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আইনের প্রয়োগটা হচ্ছে কিনা সেটি দেখার জন্য। প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় ভাবি আমি কি সঠিকভাবে বাসায় ফিরতে পারবো কিনা বিকালে। রাস্তাঘাট, স্কুল, কলেজ সব দিক দিয়ে আমরা নিরাপত্তা চাই, বিশেষ করে শিশুদের। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন রংপুরের শিক্ষার্থীরা। রোববার দুপুরে কারমাইকেল কলেজে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় অপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকদের 40 দিনের মধ্যে ফাঁসির দাবি জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র জনতা। এরপর প্রতিবাদ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধর্ষকদের এদেশে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। কোন দলীয় পরিচয়ে, কোন টাকার জন্য কোন ধর্ষক যদি বেঁচে যায়, কালকে আমার বোন, কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না, সে কথা সবাইকে মনে রাখতে হবে। ধর্ষকের শাস্তি 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর। অধিকারের জন্য যখনই আমরা প্রশ্ন তুলছি তখনই আমাদেরকে দাবি দেওয়া হচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষণের শিকার শিশুটির নিজ এলাকা মাগুরায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। সাদাত শাহেদ, এখন। মাগুরায় ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা ঘটেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এসব বলেন তিনি। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, এটা আল্লাহর ইচ্ছা। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। 3 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের তদন্ত শেষ করে বিচার শুরু করার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ থেকে নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের কাছে 3 দফা দাবিও জানান তারা। জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ধর্ষণ বিরোধী মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, পরিবারের লোক ও আপনজনদের হাতে প্রতিনিয়ত ধর্ষণ সহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। এসব বন্ধ করতে ক্ষমতাবান কিংবা প্রভাবশালী ধর্ষকদেরও বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। ধর্ষণের বিচারের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল, 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান রাখা এবং ওয়াজ মাহফিলের বক্তব্যে নারীদের অবমাননা বন্ধের 3 দফা দাবি জানায় ইনকিলাব মঞ্চ।
আরেক কথা বলছে তাদেরকে তনুর ধর্ষণের বিচারের ব্যাপারে আমরা তাদেরকে সরব হতে দেখি নাই, কারণ তনুর ব্যাপারে কথা বললে ক্যান্টনমেন্ট রাগ করে, তাই তনুর বিচার চাওয়া যাবে না। যেই আনভির মুনিয়া হত্যাকাণ্ডের আসামি, সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ পর্যন্ত বসুন্ধরার আনভিরকে কেন গ্রেফতার করা হয় না আমরা জানতে চাই। দর্শক নিপীড়নকারী যেই হোক, সে মাদ্রাসার মুহতামিম হোক, ক্যান্টনমেন্টের কর্নেল হোক, প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে। রামপুরায় গণহত্যার অভিযোগে 3 পুলিশের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিক সহ 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আতিকুল ইসলাম ছাড়া এ মামলায় বাকিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিশ্বে হালাল খাদ্যের সম্ভাবনা তুলে ধরে প্রধান উপদেষ্টা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান। এই উদ্যোগে বাংলাদেশের তরুণদেরও অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ করতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। চলতি অর্থ বছরের মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের নদী দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। নদী দূষণমুক্ত না হলে জনজীবন বাঁচানো যাবে না বলে জানান তিনি। প্রকল্প দুটির কাজ 10 বছর ধরে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ঢাকাবাসীর জন্য এটি অত্যন্ত জরুরি। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চান প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন তিনি। বৈঠকে সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় 70% ভূগর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতি বছর প্রায় 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে, যা টেকসই উন্নয়নের সাথে সাংঘর্ষিক এবং ভবিষ্যতে বড় রকমের বিপর্যয়ের শঙ্কা তৈরি করছে। এবার ঈদের ছুটি বেশি হতে যানজট কম হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বয়ের সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়াও এবার শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রি হবে বলেও জানিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন ও 44টি অতিরিক্ত কোচ বাড়ানো হয়েছে। এদিকে মহাসড়কে যানজট কমাতে পদ্মা সেতুতে গাড়ির স্পিড 60 থেকে বাড়িয়ে 80 করা হয়েছে। মহাসড়কে কোনো হাট বাজার বসতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে হবে এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। ট্রেন চালু হয়েছে, 44টা নতুন বগি সংযুক্ত করছে, এর ফলে কিছুটা আগেভাগে ঈদের কেনাকাটা সারতে বিপণী বিতানে আসছেন ক্রেতারা। নিজের পছন্দ মতো পোশাকের খোঁজে ঘুরছেন এক শোরুম থেকে অন্য শোরুমে। তবে এখনও জমেনি ঈদের বেচা বিক্রি। আরও জানাচ্ছেন তাসফিহা উখরোজ। ঈদ যত ঘনিয়ে আসে ততই ধীরে ধীরে ব্র্যান্ড শপ থেকে শুরু করে শপিং মলগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা।
এবছরও এই চিত্রের ব্যতিক্রম হয়নি। ঈদকে সামনে রেখে নিজেদের পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ভিড় করছেন দোকানগুলোতে। আসছি, দেখছি, পছন্দ করছি, অবশ্যই ড্রেস নিব। একটু সামার যেহেতু সামনে, একটু লাইট কালারগুলোই বেশি প্রেফারেবল করছি। দেখি, ঘুরে পছন্দ হলে অবশ্যই প্রাইসটাও ম্যাটার করে, প্রাইসের মধ্যে হয়ে গেলে নিয়ে নেব আর কি। ফাঁকা প্রথম দিকে তো আসলে, আর আমাদের আগেই আসলে কেনাকাটা হয়ে যায়। এখন আসছি সামান্য টুকটাক কেনাকাটা করার জন্য। বিক্রেতারা বলছেন আবহাওয়ার কথা মাথায় রেখে সুতি ও আরামদায়ক পোশাকের দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। ভালো ভালো কালেকশন আছে আমার দোকানের, আর আল্লাহর রহমতে আমাদের দোকানের বেচাকেনাও ভালো। দাম কেমন? মোটামুটি আপনার 650 টাকা থেকে স্টার্টিং, আমাদের 3000, 4000, 5000, 7000, 8000, 10,000 টাকা দামের শাড়িও আমাদের কাছে আছে। নতুন অনেক কিছু আছে, ধরেন মনে করেন মিরপুরে কাতান আছে, ব্রাইডের সব দোকানে যা রাখার হয় সবই আছে। এখন একটু রেসপন্স ভালো পাচ্ছি আস্তে আস্তে, আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আরও ফিডব্যাক ভালো হবে। বেসিক্যালি আমাদের প্রোডাক্ট মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে, কাস্টমার রেসপন্স ভালো। আমাদের এখানে মেন্স আইটেমের মধ্যে আছে, লেডিস আইটেম আছে, টি শার্ট, পোলো টি শার্ট, রাউন্ড নেক টি শার্ট, ফর্মাল শার্ট, ফর্মাল হাফ শার্ট, স্লিম ফিট শার্ট, পাঞ্জাবি কোটি, প্যান্ট, জিন্স প্যান্ট। ধীরে ধীরে ক্রেতা সমাগম আরও বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানিয়েছেন স্টক এক্সচেঞ্জ সহ বাজার সংশ্লিষ্টরা। রোববার বিএসসিসির চেয়ারম্যান ও কমিশনারদের সাথে বৈঠক করেন তারা। পুঁজিবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসসিসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা জানায় ডিএসসি, সিএসসি সহ 7 সংস্থার প্রতিনিধি দল। আরও জানাবেন আতাউর নিয়ন। পতিত আওয়ামী সরকারের আমলে খায়রুল ও শিবলি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতিতে সহযোগিতার প্রমাণ পেয়ে এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান কমিশন। এছাড়া 12টির মধ্যে 7টি কোম্পানির তদন্ত প্রতিবেদনে বিএসসিসির আরও কিছু কর্মকর্তার নাম থাকায় শোকজ করার সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে গত বুধবার চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। পরে 6 তারিখ কর্মবিরতিও পালন করেন তারা। এমন পরিস্থিতিতে রোববার ডিএসসি, সিএসসি সহ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান তারা। এ সময় কমিশনকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান সংশ্লিষ্টরা। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের কোনো সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়, আইন ও নিয়ম মেনে তাদের কমিশনের কাছে বা সরকারের কাছে আবেদন করার বিধান রয়েছে। এমনকি ওনারা চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু কোনো ক্ষেত্রেই এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। বাজারের সাথে আছে, বাজার আমাদের, আমরা ছিলাম। তবে বললেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে হবে কমিশনকে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি দোষী থাকে, আমরা আজকে কমিশনের কাছে আমাদের চেয়ারম্যান সাহেব এই নিবেদন করেছেন যেন কারো প্রতি অবিচার না করা হয়, এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন। কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়, এবং কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয়। তাদের জন্য তারা যে কর্মবিরতিতে ফিরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন এবং আমাদের সাথে সহমর্মিতা। পরে বিএসসিসির চেয়ারম্যান জানান কর্মকর্তাদের আগেই কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে যারা কাজে যোগ দেবেন তাদের নিয়ে একসাথে কাজ করে এগিয়ে যাওয়া হবে। আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন, এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ জানান বাজার মধ্যস্থতাকারীরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। চট্টগ্রামে আতুরার ডিপোতে পুড়ে ছাই হয়ে গেছে ফল সবজির আড়তসহ শতাধিক দোকানপাট। ঈদের আগে ক্ষতি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্লাস্টিক কারখানায় লাগা আগুন ছড়িয়ে পড়ায় এত ক্ষয়ক্ষতি। এদিকে
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, স্থানীয় স্বেচ্ছাসেবীরা যখন আগুন নেভাতে ব্যস্ত তখন আরেক দল লুটপাট করেছে মালামাল। আরও জানাচ্ছেন হুসাইন জিয়াদ। গুদামে পুড়ে কালো হয়ে যাওয়া কলার স্তূপ, শত শত আনারস, পেঁয়াজ, আলু, নানা রকম সবজি। চট্টগ্রামের আতুরার ডিপু আমিনবাজারে 1 ঘন্টার আগুনে পুড়ে গেছে এমন শতাধিক সবজি ও ফলের আড়ত। ঈদের আগেই আয় উপার্জনের পথ হারিয়ে দিশেহারা শতাধিক ব্যবসায়ী। ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেও কয়েকটি ঝুটের গুদাম, 50টির মতো বসতঘর, ছোট ছোট কয়েকটি প্লাস্টিক কারখানা পুড়ে গেছে। সব মিলিয়ে 7 থেকে 8 কোটি টাকার ক্ষয়ক্ষতি বলে দাবি ব্যবসায়ীদের। 4,70,000 টাকার মাল ছিল আমার দোকানে, এগুলো সবগুলো শেষ। আর দ্বিতীয়তে আগুন লাগা শুরুতে সবগুলো মাল আমরা বাইর করতেছি দোকান থেকে, এই ফাঁকি দিয়ে সবগুলো চুরি হয়ে যেতেছে। আমিনজন মিল গেট হলো কলার জন্য নির্ভর, কলা, আনারস, কাঁচামাল সারা চট্টগ্রাম এখান থেকে যায়, তো এরা আজকে সবাই ফটো বসে গেছে। রোববার বিকেলে 3:30টায় আগুন লাগার পর ছুটে আসে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, যোগ দেয় স্থানীয়রা। তবে একদল যখন আগুন নেভাতে ব্যস্ত তখন আরেক দল পণ্য চুরি আর লুটপাট করেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমাদের মসজিদ তো মেশিন টেশিন যা আছে সবগুলো পুড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মেরামত করেন ছাড়া আমরা তো আমাদের করতে পারবো না। 7-8 মে যাওয়ার পর ওদের পানি শেষ। তারপরে দ্বিতীয় স্টেশনটা আসছে যে তার আরও প্রায় 26 থেকে 27 মিনিট পর দ্বিতীয় স্টেশনটা আসছে, আমরা ক্লিয়ার করে আনছি। তারপরে এখান থেকে পানি লাইন দেওয়ার পরে এখন তারপরে এই অবস্থা। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি, প্লাস্টিক কারখানা থেকে আগুন ছড়িয়েছে চারপাশে। আমরা 2জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ মোট 7টা গাড়ি এই মুহূর্তে অগ্নি নির্বাপনের কাজে অংশগ্রহণ করে তারা আপ্রাণ চেষ্টা করতেছে। চেষ্টা করার মাধ্যমে ইতিমধ্যে আগুনকে নিয়ন্ত্রণে এনে সক্ষম হয়েছে। তবে কয়টি ঘর পোড়া গেছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা অগ্নিকাণ্ডের কারণটা কি এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ সময় মুরাদপুর অক্সিজেন সড়কে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলায় শুরু হয়েছে গণশুনানি। দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তিস্তা নিয়ে মহাপরিকল্পনার সমীক্ষা তুলে ধরা হয়। এতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে 5 বছর সময় ধরা হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ, বন্যা ঝুঁকি রোধ, জমি উদ্ধার, নগরায়ণ গড়ে তোলা এবং জলাধার নির্মাণের মাধ্যমে খরা মৌসুমে পানি ব্যবহার করে কৃষিতে ব্যাপক উন্নয়ন সম্ভব। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি তিস্তাপাড়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার পর রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম গণশুনানি করা হবে। আমি এখানে উপস্থিত সকলকেই বলতে চাই, অন্ততপক্ষে এই মহাপরিকল্পনার জন্য আমাদের একটা ঐক্যমত্য গড়ে তুলতে হবে, সব রাজনৈতিক দল, সব পেশাজীবী শ্রেণী। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে প্রশাসন আন্তরিক, এজন্য দরকার সবার সহযোগিতা। আর ডাকসু নির্বাচন নিয়ে গঠিত আলাদা 3টি কমিটি সবার ঐক্যের ক্ষেত্র তৈরি করার কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে করার বিষয় না, আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। এটি একটি বড় আয়োজন, তার জন্য বড় মাপের ঐক্যমত না হোক, বড় মাপের সমঝোতা দরকার। এই কমিটিগুলো উদয়স্ত পরিশ্রম করছে যাতে সেই ঐক্যের পথটা সুগম হয়। আমরা এই ক্ষেত্র প্রস্তুত করে মাঠে নামব। ঈদবাজারে বেচাকেনা বেড়েছে বরগুনার প্রসাধনীর দোকানে। ক্রেতারা জানান, হাজারো প্রসাধনীর ভিড়ে স্বস্তি মিলছে দেশি প্রসাধনীতেই। আর ঈদ ঘিরে কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। এদিকে ভোক্তার স্বার্থ রক্ষা ও নকল পণ্য রোধে কাজ করার কথা বলছে প্রশাসন। আরও জানাবেন জিয়াদ মাহমুদ। রমজানের শেষেই আসবে খুশির ঈদ, তাই তো প্রসাধনীর দোকানে সাজানো হরেক রকমের পণ্য। বিশেষ দিনে হাত রাঙিয়ে তুলতে মেহেদির দোকানে ভিড় বাড়ছে নারীদের। পোশাকের সাথে মিল করে চুড়ি, ফিতা, লিপস্টিক, নেল পলিশ সহ বিভিন্ন প্রসাধনী কিনছেন ক্রেতারা। যে সাজবো সেখানে আমি এই দেশি প্রোডাক্টই রাখতে চেষ্টা করব। সামনে যেহেতু ভিড়, এই জন্য আমি আগে মেহেদি কেনার জন্য এসেছি। বিক্রেতারা জানান,
উৎসব ঘিরে ফেসিয়াল, সাবান, পাউডার, সিরাম, পারফিউম সহ প্রসাধনী পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দেশি পণ্যের উপর একটু আমরা গুরুত্ব বেশি দিচ্ছি, আর বেচা বিক্রি যা মাশাআল্লাহ বিগত দিনের তুলনায় এবছর আশা রাখি ভালো হবে। হয়তোবা আমরা 10-15 লক্ষ টাকা মুনাফা করতে পারবো। এদিকে জেলা প্রশাসক জানান, বাজারে ভেজাল পণ্য প্রতিরোধে অব্যাহত থাকবে প্রশাসনের অভিযান। আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের যে মোবাইল কোর্টের কার্যক্রম সেটা তারা অব্যাহত রেখেছে এবং সেটা ঈদ উপলক্ষে এবং এই রমজান মাস উপলক্ষে সেটা আরও বেশি জোরদার করা হয়েছে। প্রতিদিনই আমাদের কোনো না কোনো টিম আমাদের উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বেরোচ্ছে। বরগুনায় ছোট বড় মিলিয়ে 500-র বেশি প্রসাধনী দোকান রয়েছে। এসব দোকানে ঈদের সময় 25 থেকে 30 কোটি টাকা বেচা কেনার আশা ব্যবসায়ীদের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। বিশ্বের এক সময়ের তুমুল জনপ্রিয় নেতা জাস্টিন ট্রুডোকে আজই ছাড়তে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর পদ। ঘোষণা অনুযায়ী লিবারেল পার্টির কনভেনশনে নতুন নেতার কাছে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এর মাধ্যমে প্রায় 1 দশক শাসনের অবসান হচ্ছে তার। নতুন দায়িত্বে এখন পর্যন্ত এগিয়ে সাবেক গভর্নর মার্ক কার্নি। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে 2015 সালে দায়িত্ব নেন জাস্টিন ট্রুডো। তখন থেকেই সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেন ক্যারিজম্যাটিক লিডার হিসেবে। একজন সরকার প্রধান নিজ দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে যে তুমুল জনপ্রিয় হতে পারেন তার অনন্য উদাহরণ সৃষ্টি করেন ট্রুডো। 15 সালের পর 2019 ও 2021 সালের নির্বাচনে জয়ী হয়ে 3 বারের প্রধানমন্ত্রী তিনি। গেল প্রায় 1 দশকে নানা সমস্যা মোকাবেলা করে কানাডাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নানাভাবে। তবে কোভিড কাল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ধকল সামলাতে হয়েছে তাকে। এতে অর্থনৈতিকভাবে চাপে পড়ে ন্যাটোর সহযোগী দেশ কানাডা। জিনিসপত্রের দাম বেড়ে যায়, দেখা দেয় আবাসন সংকট। যুদ্ধের কারণে বিভিন্ন দেশ থেকে আসে শরণার্থী। এছাড়া অভিবাসীদের সংখ্যা বাড়ায় বিপদের পারদও বাড়তে থাকে। এতে নিজ দেশেই চাপের মুখে পড়েন ট্রুডো। পরে তার রাজনৈতিক দল লিবারেল পার্টি থেকেও চাপ বাড়ায় জানুয়ারিতে ঘোষণা দেন পদত্যাগের। লিবারেল পার্টির কনভেনশনে পার্টি বেছে নেবে নতুন নেতা। নিয়ম অনুযায়ী তিনি হবেন নতুন প্রধানমন্ত্রীও। এরপর বছরের শেষ দিকে হবে নির্বাচন। বিদায় বেলায় এক বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি 53 বছর বয়সী ট্রুডো। কান্না জড়ানো কণ্ঠে বলেন, সবসময় মানুষের জন্যই কাজ করতে চেয়েছেন তিনি। I've made sure that every single day in this office I put Canadians first, that I have people's backs. And that's why I'm here to tell you all that we got you. Even in the very last days of this government, we will not let Canadians down today and long into the future. নতুন প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় এগিয়ে 59 বছর বয়সী মার্ক কার্নি। তিনি ছিলেন ব্যাংক অফ কানাডার গভর্নর। ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। তার সামনে বড় অ্যাসাইনমেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 25% শুল্ক লড়াই হ্রাস করে অর্থনৈতিক ভারসাম্য আনা। ইতোমধ্যে শুল্ক স্থগিত হয়েছে এপ্রিল পর্যন্ত, কিন্তু 51তম অঙ্গরাজ্য করার ঘোষণা আর সীমান্ত দিয়ে অভিবাসী ও মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র কানাডার সম্পর্কে এখন ভাটার টান। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে টিএসসিতে মশাল মিছিলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে মিছিলটি কখন শুরু হয়েছে এবং কোন কোন সড়ক তারা প্রদক্ষিণ করছে? সাকিব, টিএসসিতে মাত্র এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা ধর্ষকের বিচার চান এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ সেটি করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের শিক্ষার্থীরা এই 8:45 দিকে এসে দাঁড়িয়েছেন। মাগুরার একজন 8 বছরের শিশু, তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন। এরপরেই এটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই তারা মূলত এই গতকাল রাতে শিক্ষার্থীরা রাজপথে বেরিয়ে আসেন হল এর এই গেট খুলে। এরপরেই বিভিন্ন মহল থেকে যে প্রতিবাদ চলছে তারই ধারাবাহিকতা আজকে এই সন্ধ্যার পরে এই কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন। এই সমাবেশে এখানে তারা জড়ো হয়েছেন, তারা প্রতিবাদ সমাবেশ করছেন। এখানে বিভিন্ন শিক্ষার্থীরা তারা বক্তব্য রাখছেন এবং এরপরে তারা হয়তো এখান থেকে মশাল মিছিলটি শেষ করবেন। এখন এই যে রাজু ভাস্কর্যের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন তাদের এই
সমাবেশে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, তারা এসে এখানে সমবেত হচ্ছেন এবং তাদের যেই বক্তব্য সেটি হচ্ছে যে ধর্ষণের প্রতিবাদে এবং তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং নারীর প্রতি যে সহিংসতা এবং নারীর প্রতি যে নিপীড়ন চলছে সেই নিপীড়ন বন্ধে তাদের যেই দাবি, তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন, এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশে তারা যেই প্রত্যাশা রাখেন সেই প্রত্যাশা অনুযায়ী যাতে কোনো নারীর প্রতি কোনো সহিংসতা না হয়, নারী যাতে কোনো ধর্ষণের শিকার না হয়, পাশবিক নির্যাতনের শিকার না হয়। মূলত মাগুরায় গেল সপ্তাহে যেই ঘটনাটি ঘটেছে, একজন 8 বছরের শিশুকে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তিনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। এর আগে তিনি ঢাকা মেডিকেলে ওই শিশুর চিকিৎসা চলছিল। এই বিষয়গুলো যখন গণমাধ্যমে প্রচারিত হয় এবং একই সঙ্গে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এরপরেই মূলত শিক্ষার্থীরা তাদের এই বিচারের দাবিতে তারা সোচ্চার হন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা এই ধর্ষকের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন। এরপর তারা এই সমাবেশ শেষ করে তারা এখান থেকে এই মশাল মিছিল শুরু করবেন। সাকিব, শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/এখন.tv।